তাহলে আজকে আমাদের ক্লাসে আলোচনা হবে পলিটিক্যাল সায়েন্স, ভারতীয় রাষ্ট্র শাসন ব্যবস্থা। তো ক্লাস আরম্ভের আগে আমি আমার মা দেওয়ানি হল্লা দেবনাথ, যিনি বৈকুণ্ঠবাসিনী, আর শ্রী চরণপদ্মে শ্রদ্ধা জ্ঞাপন করছি। তৎপর আমার প্রিয়তম ছাত্র প্রধানমণি, তার শ্রী করকমলে আমি আমার অন্তরে অনন্ত স্নেহরাশি জ্ঞাপন করছি। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আলোচনা হচ্ছে প্রথমে সংবিধানের অধ্যায়সমূহ 5। মূল সংবিধানে 18টি অধ্যায় থাকলেও বর্তমানে 24টি অধ্যায় রয়েছে। সংবিধানে বর্তমানে 24টি অধ্যায় রয়েছে। তারপরে হচ্ছে ইউনিয়ন ও তার ভূখণ্ড, প্রথম ধারা আর্টিকেল 1। সংবিধানের প্রথম ধারায় ভারতকে অঙ্গরাজ্যসমূহের একটি ইউনিয়ন অফ স্টেটস হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। এই ধারাতেই ভারতীয় ভূখণ্ডকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর রাজ্যগুলির অঞ্চল, 2 কেন্দ্রশাসিত অঞ্চল, 3 যে অঞ্চলগুলি ভারত সরকার দ্বারা যে কোনো সময় অধিগ্রহণ করা যেতে পারে। ভারতীয় সরকার কর্তৃক ভূখণ্ড যে কোনো সময় অর্জিত করা যায়। অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নাম ও ভূখণ্ডের বিস্তার প্রথম তফসিলে বর্ণিত হয়েছে। বর্তমানে মোট 29টি রাজ্য ভারতবর্ষে রয়েছে। আচ্ছা, এরপর হলো ভারতীয় ইউনিয়ন। এই শব্দবন্ধের থেকে ভারতীয় ভূখণ্ড এই শব্দবন্ধের বিস্তৃত অনেক বেশিও ব্যাপক। তারপর হলো দ্বিতীয় ধারা আর্টিকেল 2। পার্লামেন্টকে ভারতীয় ইউনিয়নে নূতন রাজ্য সংযোজনের ক্ষমতা দেওয়া হয়েছে। এক্ষেত্রে পার্লামেন্ট নিজের বিবেচনা অনুযায়ী শর্তাদি প্রয়োগ করতে পারে। ভারতের অংশ নয় এমন রাজ্য গঠনের কথা বলা হয়েছে। তৃতীয় ধারা আর্টিকেল 3। এই ধারায় ভারতীয় ভূখণ্ডের যে রাজ্যগুলির পুনর্গঠনের কথা বলা হয়েছে, এই ধারায় পার্লামেন্টকে ক্ষমতা দেওয়া হয়েছে। সেগুলি 1 নম্বর হলো কোনো একটি অঙ্গরাজ্য থেকে ভূখণ্ড পৃথক করে বা 2 বা ততোধিক রাজ্য বা রাজ্যের অংশ একত্র সংযুক্ত করে বা কোনো একটি অঙ্গরাজ্যে ভূখণ্ড যুক্ত করে নতুন রাজ্য গঠন করার। 2 নম্বর কোনো অঙ্গরাজ্যের আয়তন বৃদ্ধির। 3 কোনো অঙ্গরাজ্যের আয়তন খর্ব করার, ছোট করে দেওয়ার। 4 কোনো অঙ্গরাজ্যের সীমানা পরিবর্তন করার। 4 কোনো অঙ্গরাজ্যের নাম পরিবর্তন করার। তারপর হচ্ছে চতুর্থ ধারা আর্টিকেল 4। এই ধারায় বলা হয়েছে যে দ্বিতীয় ও তৃতীয় ধারার অন্তর্গত কোনো বিলকে সংবিধান সংশোধনী বিল হিসাবে গণ্য করা হবে না। আচ্ছা, তারপর হচ্ছে নাগরিকত্ব, সিটিজেনশিপ। এই ক্ষেত্রে বলা হলো নাগরিক হলেন কোনো দেশের আইনগত বা বৈধ বাসিন্দা যারা জন্মসূত্রে বা স্বাভাবিক পদ্ধতিতে ওই দেশের জাতীয়তা লাভ করেছেন। ভারতীয় সংবিধানের 2য় অধ্যায়ে পার্ট 2 5 থেকে 11 নং ধারার মধ্যে নাগরিকত্বের বিষয়টি আলোচিত হয়েছে। 26শে জানুয়ারি 1950 সালে বলবৎ হওয়া সংবিধানে 4 প্রকারের ব্যক্তিদের নাগরিক হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। 1 নম্বর ভারতে বসবাসকারী ব্যক্তি 5 নং ধারা। 2 ভারতীয় নাগরিক হওয়ার জন্য পাকিস্তান থেকে ভারতে আগত ব্যক্তি 6 নং ধারা। 3 কোনো ব্যক্তি যিনি ভারত থেকে পাকিস্তানে চলে গিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে ভারতে প্রত্যাবর্তন করেছেন। 4 ভারতীয় বংশোদ্ভূত কোনো ব্যক্তি যে ভারতের বাইরে বসবাস করেছে 8 নং ধারা। উপযুক্ত শর্তগুলি বেশ কিছু উপশর্তাবলী রয়েছে। তারপর হলো নাগরিকত্ব গ্রহণ। প্রথমেই হলো যে জন্মসূত্রে 26শে জানুয়ারি 1950 সালে 1 জুলাই 1987 তারিখের পূর্বে ভারতে জন্মানো প্রতিটি ব্যক্তি ভারতের নাগরিক। এক্ষেত্রে ওই ব্যক্তির পিতামাতার জাতীয়তা বিবেচ্য হবে না। এছাড়াও একজন ব্যক্তি ভারতের নাগরিক হবে যদি তার জন্মের সময় তার পিতামাতার কোনো একজন ভারতীয় নাগরিক হন। তারপর ভারতে কর্মরত বিদেশি কূটনীতিকদের সন্তানরা এবং শত্রুভাবাপন্ন বিদেশিরা ভারতীয় নাগরিকত্ব জন্মসূত্রে গ্রহণ করতে পারেন না।
উত্তরাধিকার সূত্রে 26শে জানুয়ারি 1950 সালের পর 10ই ডিসেম্বর 1992 তারিখের পূর্বে ভারতের বাইরে জন্মানো কোনো ব্যক্তি তখনই ভারতের নাগরিক হবেন। যদি তার জন্মের সময় তার পিতা ভারতের নাগরিক হন, এই উল্লিখিত তারিখের পরে জন্মানো কোনো ব্যক্তি ভারতের নাগরিক হবেন যদি তার পিতামাতার কোনো একজন তার জন্মের সময় ভারতীয় নাগরিক হন। তারপর হচ্ছে পঞ্জীকরণ দ্বারা দ্য রেজিস্ট্রেশন, সেগুলি 1 নম্বর, ভারতীয় বংশোদ্ভূত কোনো ব্যক্তি যিনি আবেদনের পূর্বে 7 বছর ধরে ভারতে বসবাস করেছেন। ভারতীয় বংশোদ্ভূত কোনো ব্যক্তি যিনি অবিভক্ত ভারতের বাইরে কোনো দেশে বসবাস করেছেন। কোনো ব্যক্তি যিনি ভারতীয় নাগরিকের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ এবং সেই সঙ্গে আবেদন করার পূর্বে 7 বছর ধরে ভারতে বসবাস করেছেন। ভারতীয় নাগরিকদের নাবালক সন্তানেরা, কোনো পূর্ণবয়স্ক এবং ক্ষমতাসম্পন্ন ব্যক্তি যার পিতামাতা ভারতে পঞ্জীকৃত নাগরিক রেজিস্টার্ড, স্বাভাবিক প্রক্রিয়ার দ্বারা দ্য ন্যাচারালাইজেশন, কোনো বিদেশি ব্যক্তি অবৈধ অধিবাসী ব্যতীত স্বাভাবিক প্রক্রিয়ায় ভারতে নাগরিকত্ব গ্রহণ করতে পারেন যদি তিনি 12 বছর ধরে ভারতে বসবাস করেন। ভূখণ্ড অধিগ্রহণ দ্বারা, যদি কোনো বিদেশি ভূখণ্ড ভারতের অংশ হয় তবে ভারতের সরকার ওই ভূখণ্ডের কোনো ব্যক্তি ভারতে নাগরিক হবেন তা নির্দিষ্ট করে দেবেন। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয়টুকু হলো এই প্রকার যে সংবিধানের অধ্যায় বর্তমানে ভারতীয় সংবিধানে 24টি এবং আর্টিকেলগুলি হলো 1 নম্বর আর্টিকেল, 2 নম্বর, 3 এবং 4 নম্বর আর্টিকেল ব্যাপারে আলোচনা করা হলো। তারপর হচ্ছে আলোচনা নাগরিকত্ব। সেই নাগরিকত্ব ভারতবর্ষে 5টা দিক থেকে অর্জন করা যায়। একটা হচ্ছে জন্মসূত্রে, উত্তরাধিকার সূত্রে, পঞ্জীকরণ দ্বারা, স্বাভাবিক প্রক্রিয়ার দ্বারা এবং ভূখণ্ড অধিগ্রহণ দ্বারা। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা একটু আলোচনা করলাম, এখন একটু লিখে আলোচনা করা হচ্ছে। হ্যাঁ, তো সেটা হচ্ছে একটু লিখে আলোচনা করি। দেখো, এখানে বলা হয়েছে মূল সংবিধানে 24টি অধ্যায় রয়েছে। তাহলে ভারতীয় মূল সংবিধানে 24টি অধ্যায় রয়েছে। মূল 24টি অধ্যায় ভারতের সংবিধানে রয়েছে। আচ্ছা, তারপর আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আর্টিকেল। 4টি আর্টিকেল রয়ে গেল। তারপর হলো যে আমাদের এই আর্টিকেলগুলির পর জন্মসূত্রে যে লাভ করা যাবে, জন্মসূত্রে হলো একটা, তারপর উত্তরাধিকার সূত্রে, পঞ্জীকরণ দ্বারা, স্বাভাবিক প্রক্রিয়া, ভূখণ্ড অধিগ্রহণ দ্বারা করা যাবে সেইভাবে। আচ্ছা, ঠিক আছে। তো হ্যাঁ, এটাই আজকের আলোচ্য বিষয়। এর পরবর্তী দিনে আমরা আরও বিস্তৃত আলোচনা করব। আজকে এখানেই থাকবে এই বলে আমি আবারও সমস্ত ছাত্রদের আমি আন্তরিক প্রীতি, ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।